শুরু, ঠিক আছে, একটু পরে কথা। আসসালামু আলাইকুম। মোহাম্মদ চক্রসিংহের পক্ষ থেকে আমি এম এ আল মামুন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের পূর্বের ঘোষণা অনুযায়ী আমাদের আজকে ক্লাস জ্যামিতি অংশ নিয়ে কথা বলবো এবং আজকে আপনাদের সাথে জ্যামিতির প্রথম পর্ব নিয়ে কথা বলবো। আমি ঘোষণা দিয়েছিলাম ক্লাস 7 থেকে চাকরি প্রত্যাশী যারা আছেন আশা করি প্রত্যেকের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত উপকারী হয়ে থাকবে। তো যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সকলের কাছে নিশ্চয় চাওয়া থাকবে আপনারা নিজে ক্লাসটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য ক্লাসটি অবশ্যই শেয়ার করে দেবেন। খেয়াল করছেন আমাদের আজকের আলোচনার বিষয় জ্যামিতি। আমরা আলোচনায় যাওয়ার আগে যারা যুক্ত হয়েছি তারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আপনারা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছেন আমি চাবো আজকের ক্লাসটিতে আপনারা সাড়া দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয় জিজ্ঞাসা করবেন। তো তার আগে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন তারা যদি আমার কথা শুনতে পান অন্তত কমেন্ট করে জানান, আমরা আমাদের মূল আলোচনায় যাব। যারা আমার কথা খুব স্লো শুনতে পাচ্ছেন এখন কি আমার কথা শোনা যাচ্ছে? নাহিদ, আপনি কি আমার কথা এখন ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনারা ইতিমধ্যে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, তারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা? আপনারা যদি আমাকে শুনতে পান তাহলে আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। জি, ধন্যবাদ। নাই আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের আজকের আলোচনার বিষয় জ্যামিতি। আমি বিশ্বাস করি আজকের আলোচনা যারা সম্পূর্ণরূপে দেখবেন বা শুনবেন ইনশাআল্লাহ জ্যামিতির বেসিক আপনারা আজকে জানতে পারবেন। অর্থাৎ আমরা বাংলায় যখন লেখাপড়া লিখতে শিখি বা পড়তে শিখি এটার জন্য যেমন স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখতে হয়, অনুরূপভাবে জ্যামিতির কোনো গণিতের সমাধানের জন্য নিশ্চয় আপনাদের জ্যামিতির বেসিক বা আমি যেটাকে বলি জ্যামিতির অ আ ক খ শিখতে হয়। তো আসলে আমরা জ্যামিতি কি জানার চেষ্টা করি। জ্যামিতি শব্দটিকে যদি আমরা ভাঙি এখানে দুইটি শব্দের আমরা ভাঙতে পারি। এক হচ্ছে জ্যা শব্দের অর্থ হলো ভূমি এবং মিতি শব্দের অর্থ হলো পরিমাপ। অর্থাৎ জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। তাহলে আমরা শিখলাম জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। একই সাথে আপনারা মনে রাখবেন জ্যামিতি হলো স্থান ভিত্তিক বিজ্ঞান। এই দুটা কথা মনে রেখে আসেন আপনাদের সামনে কি আলোচনা করব তার একটা চিত্র আপনাদের সামনে দাঁড় করেছি। এখন আজকে আমরা শিখব ইনশাআল্লাহ বিন্দু, রেখা, রেখাংশ, রশ্মি, ঘনবস্তু, কোণ, সন্নিহিত কোণ, বিপরীত কোণ, সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃত্ত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, সমান্তরাল রেখা, একান্তর কোণ, অনুরূপ কোণ। ইনশাআল্লাহ এর সাথে আমরা আরো কিছু বিষয় শিখব। তো যারা যুক্ত হয়েছেন খেয়াল করেন
এই যে আমি কয়েকটা চিত্র অঙ্কন করি, এক নাম্বার এটা 2 নাম্বার 3 4। জ্যামিতিক প্রশ্নের সমাধানের জন্য আমাদের চিনতে হবে এইগুলাকে কি নামে ডাকা হয় বা এইগুলোর নাম কি। আপনারা খেয়াল করেন এখানে একটা ফুটা দিয়েছি যাকে আমরা নিশ্চয়ই সবাই জানি, এটাকে বলা হয় বিন্দু। তাহলে বিন্দু কাকে বলে? মনে রাখবেন বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, এটার কোনো মাত্রা নেই। আপনার মনে প্রশ্ন জানতে পারে, আচ্ছা বিন্দুর তো শুধু অবস্থান আছে, বুঝলাম এই যে আছে, কিন্তু কোনো মাত্রা নেই আবার কি? মাত্রা নেই বলতে কি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বর্ণের উপরে আমরা যেমন মাত্রাহীন বর্ণ দেখি, অর্ধমাত্রার বর্ণ দেখি, বিষয়টা কি এরকম? নিশ্চয় না। খেয়াল রাখবেন জ্যামিতিতে মাত্রা আছে 3টি। এটাকে বলা হয় একটার নাম দৈর্ঘ্য, একটা মাত্রা হলো প্রস্থ, আর একটা মাত্রা হলো উচ্চতা। তাহলে জ্যামিতিক ভাষায় এই যে 3টা মাত্রা আছে, বলা হচ্ছে বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু এটার কোনো মাত্রা নেই। তাই অনেকেই সংজ্ঞাটি বলতে পারে বিন্দুর অবস্থান আছে কিন্তু এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই। কেবল আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝেছেন যে বিন্দুর কি আছে? শুধুমাত্র অবস্থান আছে কিন্তু এটার কোনো মাত্রা নেই। তাহলে আমরা বলবো বিন্দুর শুধুমাত্র অবস্থান আছে, এটা দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, আবার উচ্চতা নেই। তাহলে আমরা শিখলাম বিন্দু কি। এরপরে দেখুন নিচে একটা দাগ দিয়েছি, আমি দাগটা দিয়ে দুই পাশে দুটো তীর চিহ্নের মতো চিত্র দিয়েছি। আমরা অনেকেই এই জিনিসটা ভুল করে থাকি যে রেখা কি, রেখাংশ বা রশ্মি এগুলো মনে হয় দেখতে একই রকম। নিশ্চয় না। খুব খুব খেয়াল করে দেখেন, রেখা হলো এমন একটি দাগকে বোঝায় যার দুই পাশে দুইটা তীর চিহ্ন থাকে। আমরা নিশ্চয় জানি যে একটা দাগের মাথায় যখন একটা তীর চিহ্ন থাকে, এই তীর চিহ্ন আমাদেরকে নির্দেশ করে চলে, অর্থাৎ চলতে শেখায়, এটা কিন্তু থামতে বলে না। তাহলে এই যে দাগের মাথায় তীর চিহ্ন আছে, এটা বলছে এই দাগটা শেষ হয়নি, এটা চলছে। আমরা খেয়াল রাখবো যে রেখা বলতে আমরা ওই দাগটাকে চিনব যে দাগের দুই পাশে দুইটা তীর চিহ্ন আছে, এটার নাম হবে রেখা। রেখা বলতে আমরা কাকে চিনব? একটা দাগ আছে, সেই দাগের দুই মাথায় দুইটা তীর চিহ্ন আছে, যা আমাদেরকে বোঝাচ্ছে এই ডান পাশে ওটা চলমান, বাম পাশে ওটা চলমান। আচ্ছা যেটা চলছে তার কি কোনো শেষ আছে? নিশ্চয় না। প্রশ্ন হয় চাকরি পরীক্ষার একটা দারুণ প্রশ্ন, রেখার প্রান্ত বিন্দু আছে কতটি? আপনি যদি চিনে থাকেন রেখা একটা দাগ দেওয়ার পরে দুই পাশে দুটো তীর চিহ্ন থাকে, বলেন তো তাহলে তীর চিহ্ন দ্বারা কি আপনাকে থামতে বললো? নিশ্চয় না। তাহলে আপনি বলবেন রেখা যেহেতু দুই পাশে চলমান, আসলে এটা কোনো জায়গায় থামছে না, তাই আমরা বলবো রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। অনেকেই চাকরির পরীক্ষার একটা নাম্বারের জন্য মুখস্থ করে রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, রেখাংশের প্রান্ত বিন্দু আছে 2টি, রশ্মির প্রান্ত বিন্দু আছে 1টি। আপনি হাজারবার পড়েন, মুখস্থ করেন, সময় শেষে দিন শেষে চাকরির পরীক্ষায় বসে আপনার মাথায় নিশ্চয়ই এলোমেলো হয়ে যাবে যে আমি কি পড়েছিলাম, রেখার কি একটা প্রান্ত বিন্দু আছে নাকি নেই। আমার পরামর্শ হচ্ছে মুখস্থ কেন করবেন? মুখস্থ না করে আপনি চিত্র চেনেন, পরীক্ষায় এসছে রেখার কোনো প্রান্ত বিন্দু আছে কিনা বা কয়টি। আপনি যদি নিজে জানেন যে রেখাটা দেখতে কেমন, এই যে একটা দাগ দিয়েছি, দুই পাশে দুটো তীর চিহ্ন দিয়েছি, তাহলে আপনিই বলবেন যেহেতু এটা দুই পাশে তীর চিহ্ন তার মানে চলছেই, নিশ্চয় এটার কোনো প্রান্ত বিন্দু নেই। তাহলে আমরা বলতে পারি এটার নাম রেখা। অবশ্যই খেয়াল রাখবেন এই রেখা আবার দুই প্রকার, সোজা হলে তার নাম সরলরেখা, যদি এটা বাঁকা ভাবে চলতে থাকে, যেমন যদি দাগটা এভাবে দিতে থাকি, এই যে দাগ দিয়েছি কিন্তু বক্রভাবে বাঁকাভাবে, এটাকে বলা হচ্ছে বক্ররেখা। সে সরলরেখা হোক আর বক্ররেখা হোক, ওটা দুই মাথায় কিন্তু ওই তীর চিহ্নটা থাকতে হবে। তাহলে আমরা নিশ্চিত হলাম রেখার কোনো প্রান্ত বিন্দু নেই, সেটা হোক সরলরেখা অথবা বক্ররেখা। আশা করি রেখাটা আপনারা সকলেই স্পষ্ট হয়েছে। আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদের সকলকে আমি আবারও স্বাগত জানাই এবং আমি আপনাদের জন্য ঘোষণা দিচ্ছি আমরা আজকে যে লাইভ ক্লাসটা শুরু করেছি এই জ্যামিতির আলোচনার শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথে লাইভ ক্লাসগুলো চলবে।
আর যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে চাওয়া থাকবে আপনি নিজে ক্লাসটি দেখবেন, শিখবেন এবং অন্যদেরকে দেখার জন্য শেখার জন্য অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেবেন। আর আপনাদের জন্য একটা দারুণ খবর হতে পারে না, আমরা জ্যামিতির আলোচনা শেষে খুব দ্রুত একটি পেইড ব্যাচ যেখানে অনলাইনে আমরা গণিত শেখাবো ইনশাআল্লাহ, সেখানে আমাদের এই ফ্রি ক্লাসগুলো যে সর্বোচ্চ শেয়ার করবে, অর্থাৎ যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্য থেকে 10 জনের জন্য বিশেষ অফার থাকবে, অর্থাৎ পরবর্তী ব্যাচে তারা ফ্রিতে ভর্তি হওয়ার সুযোগটি পাবে। তো যাই হোক, আমি চাই আপনারা প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে দিবেন। তো আসলে আমরা শিখলাম বিন্দু, রেখা, এরপরে এই যে একটা চিত্র অঙ্কন করেছি, একটা দাগ দিয়েছি, একটা পাশে তীর চিহ্ন আছে, আরেকটা পাশে আমরা নির্দিষ্ট করে কেটে দিয়েছি, এটার নাম হলো রশ্মি। তাহলে খেয়াল করেন তো, এই যে এই পাশটা নির্দিষ্ট করে দেওয়া, এই পাশে তীর চিহ্ন, তার মানে এটা বোঝাচ্ছে চলমান, আর এই পাশটা দাগ দিয়ে বোঝানো হচ্ছে এটা শেষ। তাহলে আমরা বলতে পারি এইটার নাম যদি আপনি জেনে থাকেন, দেখেন তো একটা পাশ চলমান, এক পাশে শেষ, নামটি পরে চেনেন। এখন যদি কেউ বলে এটার প্রান্ত বিন্দু কয়টা, আপনি নিশ্চয় দেখে বলবেন এক পাশ শেষ, তাহলে ওটার প্রান্ত বিন্দু একটা, এটার নাম রশ্মি। এখন থেকে মনে রাখবেন, একটা দাগ দেওয়ার পর একটা পাশে তীর চিহ্ন আর একটা পাশে নির্দিষ্ট করে দেওয়া, এটার নাম রশ্মি। তাহলে রশ্মির প্রান্ত বিন্দু কয়টি, নিশ্চয় বলবেন একটি। এটা আমরা একটা দাগ দিয়েছি এবং দুইটা পাশে আমরা নির্দিষ্ট করে থামিয়ে দিয়েছি, তাহলে বোঝাচ্ছে এটা এই পাশে যাবে না, অর্থাৎ এখানেই শেষ, এই পাশটাও কিন্তু এখানেই শেষ। এটার নাম হলো রেখাংশ। আপনি যদি চিনে থাকেন, জেনে থাকেন যে রেখাংশ দেখতে কেমন, একটা সোজা দাগ দেওয়ার পর দুইটা পাশ নির্দিষ্ট করে দেওয়া, এটার নাম হবে রেখাংশ। প্রশ্ন হলো রেখাংশের প্রান্ত বিন্দু আছে কতটি? নির্দ্বিধায় আপনি বলতে পারেন যেহেতু রেখাংশের দুইটা পাশই কেটে দেওয়া হয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই রেখাংশের প্রান্ত বিন্দু আছে দুইটি। আশা করি যারা লাইভে যুক্ত আছেন তারা বুঝেছেন। আচ্ছা, আমরা এই পর্যন্ত এই চারটা আলোচনা করে বুঝেছেন, এমন যারা আছে যদি বুঝে থাকেন অন্তত কমেন্ট করে জানান আপনারা আমার এই চারটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন কিনা। আমরা শিখলাম বিন্দু, রেখা, রেখাংশ এবং রশ্মি। আসলে পরের আলোচনাটা আমরা দেখি। আমাদের আজকের আলোচনা 4 নম্বরে ছিল রশ্মি, এরপরে আমরা লিখেছি ঘন বস্তু। কেমন ঘন বস্তুটা আমরা যদি একটু চেনার চেষ্টা করি, আপনার নিশ্চয়ই বই, খাতা, বলা যেতে পারে আপনার হাতে মোবাইল, খুব সাধারণ উদাহরণ হতে পারে আপনার হাতে এখন যে মোবাইলটি আছে, নিশ্চয় আপনি খেয়াল করে দেখেন আপনার ওই মোবাইলের একটা দৈর্ঘ্য আছে, আপনার ওই মোবাইলের নিশ্চয়ই একটা প্রস্থ আছে, পাশাপাশি নিশ্চয় আপনার মোবাইলের খুব সামান্য পরিমাণ হলেও একটি উচ্চতা আছে। তাহলে মনে রাখবো, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে তাকে বলা হয় ঘনবস্তু। মনে আছে কি আমরা শিখেছিলাম জ্যামিতিতে মাত্রা আছে কয়টি? 3টি। সেই 3টা মাত্রা কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে ঘনবস্তু বলতে আমরা তাকে চিনলাম যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। বলেন তো এখন যদি প্রশ্ন আসে একটি ঘনবস্তুর মাত্রা আছে কয়টি? যেহেতু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, নিশ্চয়ই আপনি বলবেন ঘনবস্তুর মাত্রা আছে 3টি। আচ্ছা, এই যে ঘনবস্তু, আমরা যদি মোবাইলকে বুঝে থাকি, আপনার মোবাইলটা আপনি যদি এখন আপনার হাতের তালুর উপর রাখেন বা আপনি কোনো জায়গায় রাখেন, পুরো মোবাইলটা কিন্তু আপনার ওই জিনিসটাকে স্পর্শ করছে না। মনে রাখেন, যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তার নাম হলো তল। চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঘনবস্তুর তল আছে কয়টি? মনে রাখবো আমরা ঘনবস্তুর তল আছে 6টি। এমন প্রশ্ন হয় যে তল আসলে 6টি কোথায়? খেয়াল রাখেন, আমি বলছি যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাকে বলা হয় তল। তাহলে আমরা যখন কোনো জিনিসকে আমার হাতের তালুর উপর যদি রাখি, আপনারা যদি খেয়াল করেন, আমি এই যে একটা মোবাইল নিয়েছি, ক্যালকুলেটর নিয়েছি, এটা আমি আমার হাতের তালুতে রাখলাম। দেখেন এই মোবাইলটি আমার হাতের তালুকে প্রস্থে একটা অংশে স্পর্শ করেছে, দৈর্ঘ্যে একটা অংশে স্পর্শ করেছে, কিন্তু আমি যদি এটার সাথে উচ্চতা ধরি তাহলে পুরো ক্যালকুলেটরটা বোঝায়, যাকে বলবো আমরা ঘনবস্তু। কিন্তু এই
ক্যালকুলেটরটা যখন হাতের তালুতে স্পর্শ করেছে, অর্থাৎ তার যে অংশটি শুধুমাত্র আমার তালুতে স্পর্শ করেছে ওই অংশটাকে বলা হবে তল। যেমন খুব সুন্দর একটা উদাহরণ হতে পারে ইট, হতে পারে ডাস্টার। তবে আপনি চিন্তা করেন তো, একটা ইটকে আপনি চাইলে মোট কতভাবে ঘুরায় ঘুরায় কোনো কিছু উপরে রাখতে পারেন? ক্যালকুলেটর দেখেন নিশ্চয়ই আপনি 6 উপায়ে ইটটা কোথাও রাখার সুযোগ পাবেন। যতবার ঘুরায়, যারা লুডো খেলে থাকেন, আপনি চাইলে লুডো খেলার ওই ছক্কাটা চিন্তা করতে পারেন। ক্যালকুলেটর কিন্তু লুডো খেলার ছক্কায় মোট কি কি থাকে নিশ্চয়ই আপনাদের মনে পড়বে। পুট থাকে, 2 থাকে, 3 থাকে, 4, পাঞ্চা এবং ছক্কা বলে থাকে। তবে এই যে লুডো খেলার ছক্কাটা যেভাবেই ঘুরাই করুক না কেন, এই 6টার বাইরে তো কিছু করতে পারে না। আসলে এই ঘনবস্তুর তল আছে মোট 6টি। আচ্ছা, এরপর দেখেন আমি লিখেছি কোণ। আমাদের আলোচনার বিষয় কোণ। আপনারা নিশ্চয়ই কোণটা সবাই চেনেন। এই যে চিত্র, এমন একটি চিত্রকে আমরা বলে থাকি কোণ। আচ্ছা, কোণ কাকে বলে? যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে মিলিত বিন্দুতে আসলে উৎপন্ন হয় কোণ। এই যে দুইটা সরলরেখা এখানে এসে মিলিত হয়েছে, আর এই মিলিত বিন্দুতে উৎপন্ন হলো কোণ। এরপর লিখেছি সন্নিহিত কোণ। কেবল আমরা যদি চিনে থাকি বা চেনার চেষ্টা করি সন্নিহিত কোণটা কি। চিত্রটির দিকে যদি খেয়াল করেন, আমরা নিশ্চয় বলতে পারি ABD একটি কোণ, অনুরূপভাবে বলতে পারেন CBD আরেকটি কোণ। আসলে সন্নিহিত কোণের সংজ্ঞা হলো যদি কোনো তলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় এবং কোণদ্বয় সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে, তাহলে ওই কোণদ্বয়কে আমরা বলবো পরস্পর সন্নিহিত কোণ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে একটা কোণ আর এই উপরে একটা কোণ, এই দুইটা কোণ মাঝখানে যে বাহুটা আছে BD, আমরা এই BD বাহুকে বলবো সাধারণ বাহু। তাহলে সাধারণ বাহুটা থাকবে মাঝখানে, আর ওই সাধারণ বাহুর উপরে নিচে বা দুই পাশে দুইটা কোণের অবস্থান। উপরে নিচে না হয় দুই পাশে বলছি কেন দেখেন, এই যে এটার নাম সাধারণ বাহু, দুই পাশে দুইটা কোণের অবস্থান। এইরকম ভাবে এই অবস্থানে যদি দুইটা কোণ থাকে, তাহলে আমরা এই দুটি কোণকে বলবো পরস্পরের সন্নিহিত কোণ। আচ্ছা, এরপর আমি লিখেছি বিপ্রতীপ কোণ। আমরা যদি একটু চেনার চেষ্টা করি বিপ্রতীপ কোণটা কি। কারণ আমি যদি বলে থাকি এই কোণটি আছে 80 ডিগ্রি, এখন আপনি যদি এই কোণের বিপরীত রশ্মি এই বিপরীত দিকে বর্ধিত করেন, দেখেন এই কোণের ঠিক বিপরীত পাশে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল রাখবেন, কোন কোণের এই বিপরীত রশ্মি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় ওই কোণটির নামই হলো বিপ্রতীপ কোণ। আমাদের জন্য মনে রাখা অত্যন্ত জরুরি, বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, এই কোণটাও হবে 80 ডিগ্রি। তাহলে আমরা শিখলাম বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। এরপর আমি লিখেছি সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ। আসলে এই কোণগুলোকে আমরা ছোট্ট একটা চিত্রের সাহায্যে শিখি। খুব খেয়াল করে শিখে নেন, এই যে একটা চিত্র অঙ্কন করেছি। আচ্ছা, কোণ বলতে আমরা কি দেখলাম? এই যে একটু ফাঁকা জায়গা আছে, সেটা যে কোনো একটা মাপের হতে পারে, কিন্তু আপনি যদি একটা সরলরেখার ঠিক উপর দ্বারা একটা সরলরেখা দেন, এখানে যদি কোনো ফাঁকা জায়গা উৎপন্ন না হয়, তাহলে ওই জায়গায় আসলে কোনো কোণ উৎপন্ন হয় না। এই চিন্তায় আপনারা একটা সরলরেখা অঙ্কন করলাম, তাকে আরেকটা সরলরেখা দ্বারা আমি লম্বভাবে মিলিত করলাম। এখন যদি আমি এখানকে কেন্দ্র ধরে ঠিক এর উপর দ্বারা একটা দাগ দিই, কোনো ফাঁকা জায়গা হবে না। অর্থাৎ একটা সরলরেখার ঠিক উপর দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করা হয়, তাহলে ওখানে কোনো কোণ উৎপন্ন হবে না, তাই ওখানে লিখলাম 0 ডিগ্রি। কিন্তু আমরা এটার কেন্দ্রে এই জায়গায় ধরে খেয়াল করেন, এই যে এখানে একটা কোণ হয়েছে, এটা শূন্যের থেকে বড় আছে, এই যে ফাঁকা জায়গা, হতে পারে সেটা 30 ডিগ্রির মতো বা 45 ডিগ্রি। অনুরূপভাবে যখন আরেকটু বড় হবে, এটা কোণের মান আরেকটু বাড়বে। এইভাবে বাড়তে বাড়তে একটা সরলরেখার উপর ঠিক লম্বভাবে যদি একটা কোণ অবস্থান করে, তাহলে এই লম্ব রেখার উপর যে কোণটা উৎপন্ন হবে, অর্থাৎ এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এই অবস্থানটার কোণের মান হবে 90 ডিগ্রি। তাই দাগের উপর আমি লিখলাম 90 ডিগ্রি। আচ্ছা বলেন তো,
এই দাগ থেকে এই পর্যন্ত যদি 90 ডিগ্রি হয়, এই দাগ থেকে আবার এখানে আসলে এপাশে কি আরো 90 ডিগ্রি আছে না? নিশ্চয় আছে। 90 আর এই পাশে 90 মিলে এই দাগটার উপরে আপনি লিখবেন 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এটাকে কেন্দ্র ধরলে এই পুরা এক পাশে মোট কত ডিগ্রি কোণ আছে? 180 ডিগ্রি। এবার খেয়াল করে দেখেন, এই একটা পাশে যদি 180 ডিগ্রি হয়, এই নিচের পুরো পাশে আবার কত ডিগ্রি আছে? নিশ্চয় আরো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি ঘুরতে ঘুরতে যখন এখানে পৌঁছালো, এই জায়গায় এসে আবার কোণ তৈরি করবে 360 ডিগ্রি। এই চিত্রটি মাথায় রেখে আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। খেয়াল করে বলেন তো, এই দাগের যত উপরে উঠবে কোণের মান 0 ডিগ্রির চেয়ে বেশি হতে থাকবে। বেশি হতে হতে এই দাগের উপরে যখন যাবে তখন সেটা হবে 90 ডিগ্রি। আর আমি বলি এই দাগের উপরে আর এই 90 ডিগ্রি দাগের ভিতরে এর মাঝখানে আছে সূক্ষ্ম কোণ। তাহলে আমরা সূক্ষ্ম কোণের সংখ্যাটা বলতে পারি 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট যত কোণ আছে প্রত্যেকটি কোণের নাম হলো সূক্ষ্ম কোণ। এরপর মনে রাখবেন এই যে 90 ডিগ্রিকে কি বলা হয়? খেয়াল রাখবেন সমকোণ। কেউ বা বলে থাকে এক সমকোণ। আমি বলি আসলে কি এক সমকোণ বলা উচিত নাকি সমকোণ বলা উচিত? আমার মতামত হলো এই ক্ষেত্রে এক সমকোণ না বলে সমকোণ বলাটা উত্তম। আমি বলছি না এক সমকোণ বললে ভুল হবে, এক উচ্চারণ করে না বলা থেকে আসলে শুধুমাত্র সমকোণ বললে আমরা বুঝবো এটা এক সমকোণ। তাহলে আমরা শিখলাম 0 থেকে বড়, 90 থেকে ছোট এই কোণের মাঝে, যেমন 70 ডিগ্রি 80 ডিগ্রি এই কোণগুলোকে বলবো সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রিকে আমরা বলবো সমকোণ। আর 90 ডিগ্রি পার হয়ে 180 ডিগ্রির ভিতরে অর্থাৎ এই যে ঘরটা এর মধ্যে নিশ্চয়ই অবস্থান করছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, 180 ডিগ্রি অপেক্ষা ছোট, এখানে যতগুলো কোণ আছে আমরা তাদেরকে বলবো স্থলকোণ। এরপর আসে দেখেন 180 ডিগ্রি। আপনারা নিশ্চয়ই জানেন 180 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? মানুষ বলে থাকে সরল কোণ বা এক সরল কোণ। আপনি আরো একটা নাম রাখতে পারেন, 90 ডিগ্রি যদি সমকোণ হয় 180 ডিগ্রি মানে 90 যোগ 90, এই যে দুইটা 90 যোগ করলে হয় 180 ডিগ্রি। তাই আপনি চাইলে 180 ডিগ্রিকে এখন থেকে বলতে পারেন দুই সমকোণ বা সরল কোণ। 180 ডিগ্রিকে আমরা বলবো দুই সমকোণ বা সরল কোণ। আর এই নিচে সম্পূর্ণ অর্থাৎ 180 পার হয়ে 360 এর ভিতরে এই মাঝখানে লিখে রাখবেন প্রবৃদ্ধ কোণ, যার অর্থ হলো 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট যত কোণ আছে প্রত্যেকটি কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, এই ভাষায় যদি আমি এখন 360 এর কাছে আসি, 90 কে বলেছিলাম সমকোণ, কয়টা 90 যোগ করলে বলতো 360 ডিগ্রি হয়? নিশ্চয় 4টা 90 যোগ করলে হয় 360। তো একটা 90 যদি সমকোণ হয় এরকম 4টা 90 সমকোণ যোগ সমকোণ যোগ সমকোণ যোগ সমকোণ, তাহলে 4 বার যোগ করলে নিশ্চয় আপনি এটাকে বলবেন 4 সমকোণ। অনুরূপভাবে আমরা যদি 180 দৃষ্টিতে চিন্তা করি, 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিতে হয় সরল কোণ যোগ সরল কোণ, দুইবার সরল কোণ যোগ করে আপনি এটাকে বলতে পারেন 4 সমকোণ অথবা 2 সরল কোণ। আমি আশা করি আপনারা এই ছোট্ট চিত্রের সাহায্যে এখন থেকে বলতে পারবেন সূক্ষ্ম কোণটা কি। আমি আরো একবার স্মরণ করে, সূক্ষ্ম কোণ হলো 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণগুলোর নাম সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি কোণকে আমরা বলবো সমকোণ, 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট এই এখানে যত কোণ আছে সবাইকে আমরা বলবো স্থলকোণ। 180 ডিগ্রিকে আমরা বলবো দুই সমকোণ বা সরল কোণ। 180 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 360 ডিগ্রি অপেক্ষা ছোট যতগুলো কোণ আছে এই কোণগুলোকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এবং 360 ডিগ্রি কোণকে আমরা বলতে পারি 4 সমকোণ অথবা 2 সরল কোণ।
আশা করি ভাষাগুলো স্পষ্ট। তারপরে এরপরে আমি তাহলে শেখা হয়ে গেল আমাদের সরলকোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃত্ত কোণ, 13 নম্বর পর্যন্ত শেষ। এরপর আমি লিখেছি পূরক কোণ এবং সম্পূরক কোণ। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা নাম হলো পূরক কোণ এবং সম্পূরক কোণ। মনে রাখেন, পূরক কোণের সংজ্ঞা হলো দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। এবং সম্পূরক কোণের সংজ্ঞা হলো দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। উদাহরণ হিসেবে দেখতে পারেন 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। আবার আমরা বলতে পারি 130 ডিগ্রি যোগ 50 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। এই যে দুইটা কোণ 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি। এরকম দুইটা কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা তাদের একটিকে অপরটির পূরক কোণ বলবো। অর্থাৎ এই 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি, উল্টায় বলতে পারেন 60 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 30 ডিগ্রি। এক্ষেত্রে আপনি চাইলে নিশ্চয়ই 20 ডিগ্রি যোগ 70 ডিগ্রি এটা ইকুয়াল নিশ্চয়ই 90 ডিগ্রি হয়। তাহলে আপনার কাছে প্রশ্ন হতে পারে 20 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? আপনি নিশ্চয় চিন্তা করবেন দুইটা কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি, তাহলে একটিকে বলা হবে অপরটির পূরক কোণ। তাহলে 20 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হয়? নিশ্চয় 70 ডিগ্রি। তাই 20 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 70 ডিগ্রি। অনুরূপভাবে 70 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 20 ডিগ্রি। আচ্ছা, পরিবর্তন বা পার্থক্যটা আমরা কি পাই? পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে? 90। সম্পূরক কোণের ক্ষেত্রে দুইটা কোণের যোগফল কত হচ্ছে? 180। আমরা বারবার দেখার পর পড়ার পরেও একটা ভুল করে থাকি। চাকরি পরীক্ষায় যখন এই প্রশ্নটি আসে, পরীক্ষায় আসে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি? কেউ মনে করে ওই সময় দুইটা যোগফল মনে হয় 90 হতে হবে, তাই কেউ ভাবে 40, আবার কারো মাথায় আসে দুইটা যোগফল মনে হয় 180 ডিগ্রি হতে হবে, সেই চিন্তায় কেউ ভুল করে বলে ফেলে 130। আমরা যাতে এই ভুলটা না করি এজন্য একটু সচেতন ভাবে যদি চিন্তা করেন, পূরক এবং সম্পূরক এই দুইটার মধ্যে যে দ্বন্দ্ব এটা আপনি মেটাতে পারবেন দুইটার শব্দের দিকে খেয়াল করলে। পূরক, সম্পূরক, নিশ্চয় পূরক শব্দটা ছোট, সম্পূরক শব্দটা বড়। এই ছোট বড়র সাথে দেখেন তাদের যোগফলের কি সুন্দর একটা মিল। পূরক যখন হচ্ছে তখন শব্দ সংখ্যা দুটির যোগফল হচ্ছে 90, যখন সম্পূরক হচ্ছে তখন সংখ্যা দুটির যোগফল হচ্ছে 180। ছোট শব্দটি যখন তখন সংখ্যা ছোট, যখন বড় শব্দটির আলোচনা বা ক্যালকুলেশন তখন সংখ্যা কিন্তু বড়। তাহলে আপনার পরীক্ষায় এসেছে 70 ডিগ্রি কোণের পূরক কোণ কত? আপনার মাথায় আসা উচিত পূরক ছোট শব্দ চাইছে, ওই 90 180 তাহলে এটার মধ্যে নিশ্চয়ই ছোটটা হবে। তাই আপনি খুব সহজে চিন্তা করবেন 70 এবং এমন একটা কোণ লাগবে যার যোগফল হবে 90। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি উত্তর বলবেন 20। আপনাকে চাইতে পারে পরীক্ষায় আসতে পারে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? সম্পূরক, আপনার মাথায় কাজ করার সম্পূরক শব্দটা বড়, তাহলে নিশ্চয়ই ওই যোগফলের ক্ষেত্রে ছোট সংখ্যা না বড় সংখ্যাটা অর্থাৎ আসবে 180 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রির সাথে কত যোগ করলে 180 ডিগ্রি হবে? নিশ্চয়ই আপনি বলবেন 100 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 80 ডিগ্রির সম্পূরক কোণ হলো 100 ডিগ্রি, আবার 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হলো 80 ডিগ্রি। তো আশা করি আমরা প্রত্যেকে এখন থেকে পূরক কোণ এবং সম্পূরক কোণের আলোচনাটি স্পষ্ট করতে পারবো বা উত্তরটা দিতে পারবো। আপনারা ইতিমধ্যে অনেকেই আমার ক্লাসের সাথে যুক্ত হয়েছেন। আসলে আমার অভ্যাসটা নাই খুব বেশি গল্প করার বা কথা বলার। আমি সাধারণত যখন ক্লাসে থাকি ক্লাসের কথাটাই চলে আসে। তো আপনাদের সাথে আজকেই কথা বিলকিস লিখেছেন আপনি এই প্রথম আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। শান্তা রায় লিখেছেন অনেকদিন পরে আপনার ক্লাস করছি ভাইয়া, খুব ভালো ক্লাস।
আসলে আপনাদের এই ভালোবাসায় আমাকে এই পরিশ্রম করতে সাহায্য দেয়। তো আপনারা যারা ক্লাসটি দেখছেন আপনারা জানেন আমি আসলে অনলাইনের মানুষ না, আমি যশোর শহরে অফলাইনে আপনাদের অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। আমি চাই শুধু যশোর শহর না, সারা দেশে যত ছাত্রছাত্রী আছে অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী আছে, যারা গণিতকে ভয় পায়, এই অদ্ভুত একটা ভয় যেন আমি আপনাদের মধ্য থেকে দূর করতে পারি। আমি বিশ্বাস করি গণিত এমন একটা বিষয় যা প্রত্যেকের পারা উচিত, ইনশাআল্লাহ পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে নিশ্চয়ই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে গণিত শেখার চেষ্টা করতে হবে। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, আমি গণিত পারলে আপনারা সবাই গণিত পারবেন। আমার মতো মানুষ যদি গণিত পারে আপনারা কেন পারবেন না? একটু ধৈর্য ধরেন, অন্তত একটা প্রমাণ পাবেন। আমি আজকে জ্যামিতিক ক্লাসটা শুরু করেছি, আজকে প্রাথমিক আলোচনা হবে, ধারাবাহিকভাবে নিশ্চয়ই এই ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। আপনারা এই ক্লাসগুলো করবেন, আমি বিশ্বাস করি জ্যামিতি তারা শিখবেন। তো আসলে আমাদের আলোচনা এখন বাকি আছে। আমি এরপরে লিখছি সমান্তরাল রেখা। খুব খেয়াল করে দেখেন তো, এই যে একটা রেখাংশ, এদিকে একটা রেখাংশ দিলাম, আমি যদি বলি এই রেখাংশটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এই রেখাংশটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কিন্তু এখান থেকে এটা দূরত্ব আমি নিশ্চিত করলাম 3 সেন্টিমিটার, কিন্তু এখান থেকে এটা দূরত্ব আমি করলাম 5 সেন্টিমিটার। বলতো এই যে দুটো রেখাংশ, এই দুটাকে আমি আপনি পরস্পর সমান বলবো নাকি সমান্তরাল বলবো? মনে রাখবেন, সেটা দুটো রেখাংশ হোক, দুইজন ব্যক্তি হোক বা কোনো কিছু হোক, তাদের মাপ বা দৈর্ঘ্য যদি মেপে একই পাওয়া যায়, তাহলে আমরা ওই দুটি বস্তুকে, ওই দুটি রেখাকে বা ওই দুটি রেখাংশকে আমরা বলবো পরস্পর সমান। কিন্তু আমি যদি ঠিক এই রেখাংশের নিচে একটা রেখাংশ অঙ্কন করলাম, এটা দৈর্ঘ্য আমি বললাম 7 সেন্টিমিটার, তাহলে নিচের উপরেরটা নাম দিলাম এবি, এটার নাম দিলাম আমি সিডি। নিশ্চয়ই এবি দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, কিন্তু সিডি দৈর্ঘ্য লিখলাম 7 সেন্টিমিটার। বলতো আমরা কি এবি রেখাংশ এবং সিডি রেখাংশকে পরস্পর সমান বলতে পারি? নিশ্চয় না, কারণ সমান হওয়ার শর্ত কি? তাদের মাপ সমান হতে হবে। তাহলে এটা 10, এটা 7, নিশ্চয়ই এটা পরস্পর অসমান। কিন্তু যদি আপনি খেয়াল করেন, এবির অবস্থান আর সিডির অবস্থান যদি এখানে আমি নিশ্চিত করি 2 সেন্টিমিটার, অনুরূপভাবে এখানেও আছে 2 সেন্টিমিটার, এবং যত দূর আছে, যদি ওই দুটো রেখাংশ যতটুকু দূরত্বে পাশাপাশি অবস্থান করছে, যদি পুরোটাই তারা 2 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে এই দুটি রেখাংশকে আমরা বলবো পরস্পর সমান্তরাল। তাহলে এটা থেকে আমরা শিখতে পারি, দুইটা রেখাংশের দৈর্ঘ্য যদি একই হয়, তাহলে ওই দুইটা রেখাংশকে আমরা বলবো পরস্পর সমান। কিন্তু দুইটা রেখাংশের দৈর্ঘ্য অসমান, কিন্তু পাশাপাশি যখন অবস্থান করছে, একটা থেকে আরেকটা দূরত্ব যদি একই হয়, তাহলে আমরা ওই দুইটাকে বলবো, পাশাপাশি দূরত্ব যদি সমান হয় বা একই হয়, তাহলে ওই দুটি রেখাংশকে আপনি বলবেন সমান্তরাল। আমি বিশ্বাস করতে পারি কি যে আপনারা সমান ও সমান্তরাল এটা ভালোভাবে বুঝেছেন। আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছে হরিণাকুণ্ড থেকে। আমার আসলে জীবনে বেশ কয়েকটা বছর হরিণাকুণ্ডতে কেটে গেছে, জীবনে প্রায় 3টা বছর হরিণাকুণ্ডতে ছিলাম। হরিণাকুণ্ডের মানুষের প্রতি একটা বিশেষ ভালোবাসার জায়গা তো আছে। তো ধন্যবাদ, আপনি হরিণাকুণ্ড থেকে যুক্ত হয়েছেন। আমি আশা করব আপনি আমাদের বাকি ক্লাসগুলো নিশ্চয়ই দেখবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন জুয়েল রানা, লিখেছেন বুঝতে পারছি। তো ধন্যবাদ, আশা করি শুধু জুয়েল রানা না, আপনারা যারা যারা যুক্ত হয়েছেন তারা সবাই এই সমান এবং সমান্তরাল এটা বুঝতে পেরেছে। তো আসলে আমরা এরপরে খুব গুরুত্বপূর্ণ বা যে বিষয়টা প্রায় মানুষের আমি ভুল হতে দেখি, একান্তর কোণ এবং অনুরূপ কোণ। এখান থেকে আশা করি চাকরির পরীক্ষা আপনি একটি নাম্বার পাবেন। দেখেন, চাকরির পরীক্ষায় প্রায় দেখা যায় এমন একটা চিত্র দেওয়া থাকে, এবি একটি রেখাংশ,
সিডি একটি রেখাংশ যাদেরকে বলা হয় থাকে ইএফ একটি রেখাংশ তির্যকভাবে ছেদ করেছে। আমাদের সামনে হয়তো এই জায়গায় কোণটার মান দেওয়া থাকতে পারে 70 ডিগ্রি, জিজ্ঞাসা করে বসে এই জায়গায় যে কোণটা আছে এটা কত ডিগ্রি হবে। আমরা যারা জ্যামিতিতে দুর্বল এমনিতেই ভয় পাই, তারপর আবার এমন একটা চিত্রে যদি কোণের মান চাই সেটা আরো কঠিন মনে হতে পারে। আমি বিশ্বাস করি আর কয়েকটা মিনিট আপনারা যদি ধৈর্য ধরে ক্লাসটা দেখেন ইনশাআল্লাহ এরপর থেকে এমন চিত্রের সবগুলো কোণের মান আপনি বলতে পারবেন। তারপর আমরা একটু আগে শিখেছিলাম এরকম একটা রেখাংশ বা সরলরেখা থাকলে এটাকে কেন্দ্র ধরে উপরে সম্পূর্ণ অংশতে কত ডিগ্রি কোণ আছে? নিশ্চয়ই 180 ডিগ্রি। তাহলে আপনি যদি এবি কে একটা রেখাংশ মনে করেন আর এইটাকে কেন্দ্র ধরে এই পুরো অংশটাকে ভাবেন, তাহলে তো উপরের পুরো অংশটা এই যে দুই ভাগে ভাগ হয়েছে কিন্তু দুইটা মিলে আসলে কত ডিগ্রি কোণ আছে? নিশ্চয়ই বলবেন 180 ডিগ্রি। তাহলে আমি সম্পূর্ণ অংশটাকে তার দ্বারা দুই খণ্ডে বিভক্ত করেছি। বলেন তো এই পুরোটা 180 ডিগ্রি, এটা যদি 70 ডিগ্রি হয় এই জায়গায় কত ডিগ্রি আছে? যারা ক্লাসে যুক্ত আছেন আমি তাদের কাছে আসলে এই উত্তরটা চাই। এই যে সম্পূর্ণ অংশটা আমরা জানি 180 ডিগ্রি, যার দুই অংশে বিভক্ত, যার একটা অংশে যদি 70 ডিগ্রি হয় তাহলে অপর অংশে কত ডিগ্রি কোণ আছে? আপনারা যারা যুক্ত আছেন আমি প্রত্যেকের কাছে উত্তরটি চাই। কি আপনারা কেউ বুঝতে পারছেন না? এই আলোচনা থেকে যদি আপনি এটা বলতে না পারেন ভয়েসটা একটু ক্লিয়ার হলে ভালো হতো। আচ্ছা আমি চেষ্টা করছি আজকে, আলহামদুলিল্লাহ যা হয়েছে আগামী দিন ইনশাআল্লাহ আরো স্পষ্ট পাবেন। আমি উত্তর এটা চাই, এটা যদি 70 ডিগ্রি হয় এই পাশে যে কোণটা আছে বলেন তো এটা কত ডিগ্রি? ফারজানা আপনি লিখেছেন 110 ডিগ্রি। ধন্যবাদ ফারজানা, উনি বলছেন এটা 110 ডিগ্রি। নিশ্চয়ই এই সম্পূর্ণটা যখন 180 ডিগ্রি আমরা যদি দুই ভাগে ভাগ করি এই পাশে 70 হলে নিশ্চয়ই এই পাশটা বলবো 110 ডিগ্রি। তাহলে খেয়াল করেন একটা কোণ থেকে আমরা তার পাশের কোণটা হচ্ছে নিশ্চিত 110। আচ্ছা বলেন তো এই 70 ডিগ্রি ঠিক বিপরীতে যে কোণটা অবস্থান করছে আমরা কি বিপরীত কোণ শিখেছি না? শিখেছি বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। এই শর্তে আপনি 70 ডিগ্রি বলে নিশ্চয়ই তার বিপরীত কোণটা বলবেন 70 ডিগ্রি। একই শর্তে এই 110 এর এই বিপরীত পাশে যে কোণটা এটাও তো তার বিপরীত কোণ, তাহলে এই কোণটার পরিমাপ হবে 110 ডিগ্রি। তাহলে খেয়াল করেন এই যে এখানে চারটা কোণ পূর্ণ হয়েছিল, একটা কোণের মান যখন আমি দিয়েছি 70 ডিগ্রি আপনারা কিন্তু বাকি তিনটা কোণের মান এখন থেকে নিশ্চিতভাবে বলতে পারেন। কিন্তু চারটের পরীক্ষায় আসলে এই জায়গায় কোন কোণের খবরটা যাবে না, যাবে নিচের চারটার কোনো একটা। এটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো আমরা যদি চিনতে পারি একান্তর কোণ। অর্থাৎ যাদের বোঝানোর স্বার্থে আমি এই যে 8টা কোণ উৎপন্ন হয়েছে আমি একটু বোঝাই দিই, নামকরণ করি। এটা এ কোণ, এটা বি সি ডি ই এফ, এটা জি এবং এইচ। উল্লেখ করলাম বি কোণ সমান 70 ডিগ্রি, আমি চাই জি কোণের মান কত ডিগ্রি। এখন আপনার দায়িত্ব হবে এই যে বি কোণ দেওয়া আছে চাচ্ছে নিচের এই চারটার কোন একটা কোণ, যেটাই চান আমি পরামর্শ দেব আপনার এই বি কোণের একান্তর কোণটাকে চিনবেন। যদি একান্তর কোণ চিনতে পারেন বিপরীত কোণ দ্বয় যেমন পরস্পর সমান হয়, মনে রাখেন একান্তর কোণ দ্বয় হবে পরস্পর সমান। এখন আসলে আমরা শিখি একান্তর কোণ কিভাবে চিনব। মনে রাখবেন একান্তর শব্দের অর্থ হচ্ছে বিপরীত। আমি যদি সংখ্যাটা বলি দুইটা সমান্তরাল সরলরেখা, সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে এই ছেদ রেখার বিপরীত পাশে অবস্থিত যে কোণ এটাকে আসলে বলা হয় একান্তর কোণ। বিপরীত পাশে অবস্থিত সংজ্ঞা মনে রাখতে পারেন দরকার নাই, আমরা সহজ বাক্য বোঝাই। এ বি একটা সরলরেখা ছিল, দেখেন তো এ বি এর দিকে তাকাইলে এই বি নামক কোণ এ বি এর উপরে আছে না নিচে আছে? এ বি কে যখন দেখছি উপরে আছে এ বি আর নিচে আছে সি ডি, তাহলে বি এর অবস্থান নিশ্চয়ই এ বি এর উপরে। আমরা যখন একান্তর কোণ খোঁজ করব সেটা নিশ্চয়ই অবস্থান করবে সি ডি এর কাছে এসে। তাহলে বি যদি উপরে থাকে
মনে রাখবেন এই সিডির উপরে যে কোণ দুইটা আছে এনারও কখনো একান্তর কোণ হবে না, অর্থাৎ একান্তর কোণ অবস্থান করবে বিপরীতে। তাহলে এই যে বি আছে উপরে, সিডির উপরে ই আছে, এফ আছে, আমরা অন্তত বি কোণের একান্তর কোণ হিসাবে ই এবং এফ এই দুইটাকে বলবোই না। তাহলে খেয়াল করেন বি আছে উপরে আর সিডির নিচে আছে যে এইচ এবং জি, তাহলে আমরা এতটুকু তো বলতে পারি ওই বি কোণের একান্তর কোণ লুকিয়ে আছে কোথায়, জি এবং এইচ কোণে। কিন্তু একান্তর কোণ তো দুইটা হবে না, একান্তর কোণ হবে একটা। এই একটা নিশ্চিতের জন্য আপনাকে আরেকবার এই তির্যক রেখার কাছে যেতে হবে। দেখেন ই এফ তির্যক রেখা, বাকি এ বি সি ডি আপনি আপাতত চোখের সামনে না দেখি চিন্তা থেকে বাদ দেন। তাহলে আপনি দেখছেন ই এফ, বলেন তো এই বি কোণ ই এফ তির্যক রেখা ডানে না বামে? নিশ্চয় আমরা এই পাশটাকে বলতে পারি ডান আর এই পাশটাকে বলতে পারি বাম। তাহলে এই যে বি কোণ বসে আছে ডান পাশে, এখন এই তির্যক রেখার জিউনা বসে আছে ডান পাশে, তাহলে এটাও ডানে এটাও ডানে, দুইটাই তো একই পাশ হয়ে গেল। কিন্তু আমরা শিখছি একান্তর কোণ কি একই পাশে না বিপরীত পাশে? নিশ্চয়ই বিপরীত। তাহলে এই শর্তে এটাও কিন্তু একান্তর কোণ না, এটা ডানে, এই যে এইচ আছে বামে। তাহলে আমরা বলবো বি কোণের একান্তর কোণ এইচ কোণ, এবং বিশ্বাস করবেন একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে বি কোণ যদি 70 ডিগ্রি হয় নিশ্চয়ই বলবেন এইচ কোণের মান হবে 70 ডিগ্রি। এখন এইটা যদি 70 ডিগ্রি হয়, আমি যে চেয়েছিলাম জি কোণ, নিশ্চয়ই আপনি খেয়াল করেন এটা একটা সরলরেখা, তাহলে নিচের সম্পূর্ণ পাশে নিশ্চয়ই 180 ডিগ্রি আছে, তাহলে এটা 70 হলে বাকি 110 নিশ্চয়ই এখানে অবস্থান করছে। এটাকে আমরা বলবো একান্তর কোণ। আশা করি আপনারা সবাই একান্তর কোণটা অন্তত চিনেছেন। এমন চিত্রে আপনারা যেমন একান্তর কোণের সাহায্যে উত্তরটি বলতে পারেন, আরো একটা সাহায্য নিতে পারেন অনুরূপ কোণ। দেখলাম চিত্রটি যদি আরো একবার দেখায়, এ বি সি ডি ই এফ জি এইচ। এখন যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি এই এ কোণের অনুরূপ কোণ কোনটি, খেয়াল রাখেন সহজ কথা। একান্তর কোণ বলতে আপনি খুঁজেছেন বিপরীতে অবস্থিত কোণ, আর অনুরূপ কোণ বলতে আপনি খুঁজবেন একই পাশে অবস্থিত কোণ। এই গল্পের এ বি রেখাংশ, এটা সি বি রেখাংশ। আমরা এখন এ কোণের অনুরূপ কোণ যখন খুঁজব, খেয়াল করব এ বি কোথায় অবস্থান করছে এ। আবারও নিশ্চয়ই গল্পটা একই রকম, এ বি উপরে অবস্থান করছে এ। আপনি যখন অনুরূপ কোণ খুঁজবেন তখন একই সাইডে খুঁজবেন, একই পাশে। তাহলে আপনি এখন এই সিডির উপরের পাশটাকে অনুরূপ কোণের জায়গা হিসাবে নেবেন, তাহলে নিচে বা বিপরীতটা নেবেন না। তাহলে আমরা এ আছে উপরে, নিচের দুইটা অনুরূপ হবে না, এটা নিশ্চিত হতে পারি। তাহলে সিডির উপরে কে কে আছে, ই এবং এফ, নিশ্চয়ই অনুরূপ কোণ ই এফ এই দুটার মধ্যে লুকিয়ে আছে। এখন এই এ কে আবার আপনি তির্যক রেখার সাথে তুলনা করবেন। ই এফ কে যদি আমরা তির্যক রেখা বলি, দেখেন এ না পূর্বে না আবার ডান পাশে অবস্থান করছে, তাহলে আপনার দায়িত্ব ওই ই এফ এর এই যে ডানে অবস্থান করছে এফ আর এটা আছে বামে, বিপরীতটা আমরা বলবো না যে অনুরূপ কোণ, এটাও ডানে এফ আছে ডানে, তাই এই ক্ষেত্রে আমরা আবার এ কোণের অনুরূপ কোণ বলবো ওই এফ কোণ। আমার বিশ্বাস আপনারা যারা এত সময় বেশ লম্বা সময় কষ্ট করে আমার সাথে যুক্ত ছিলেন তারা আজকের আলোচনাটি বুঝেছি। আর যদি বুঝে থাকেন অন্তত কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আবারও বলছি, অনলাইন জগতে আমি খুব একটা পরিচিত মুখ না আপনাদের সামনে। যশোর শহরে অফলাইনে অসংখ্য মানুষের ভালোবাসা আপনারা আমাকে চিনেন, আমার কাছে শুকরিয়া। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা গণিতের জন্য সরকারি চাকরির পরীক্ষায় পিছিয়ে পড়েন, এটা আসলে কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাই না। আপনি যদি একটু মনোযোগের সাথে একটু ধৈর্যের সাথে গণিত শেখার চেষ্টা করেন, মন থেকে বিশ্বাস করি ইনশাআল্লাহ গণিত আমরা সবাই শিখতে পারবো। তো এটা প্রমাণ আমি দিব আপনাদের সামনে ইনশাআল্লাহ। এই যে জ্যামিতি ক্লাসটা শুরু করেছি, আমার চেষ্টা থাকবে জ্যামিতির সম্পূর্ণ অংশটি ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে 2টি করে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করা। আর এই 2টা লাইভ ক্লাস হবে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শনিবার, ঠিক রাত 9টায়। তো আপনারা যদি এই ক্লাসটি ধারাবাহিকভাবে পেতে চান, এটা নমুনা পাবো আমি আপনাদের ভিডিওগুলো অর্থাৎ এই ক্লাসগুলো শেয়ার থেকে।
আপনারা যত বেশি শেয়ার করবেন আমি আরো তত বেশি অনুপ্রাণিত হব। আমি আপনাদের জন্য রাত জেগে কষ্টটা করব ইনশাআল্লাহ। আর একটি বিশেষ ঘোষণা, এই আলোচনার পরেই আমরা নিশ্চয়ই পেইড ব্যাচে গণিতের সম্পূর্ণটা অর্থাৎ একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলোচনা করব বা শেখানোর চেষ্টা করব। এই ফ্রি ভিডিও বা লাইভ ক্লাসগুলো যারা সর্বোচ্চ শেয়ার করবে, সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে প্রথম 10 জনকে আমরা আমাদের পরবর্তী পেইড ব্যাচের জন্য ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রয়োগ করব, বিশেষ সুবিধা বা উপহার হিসাবে থাকবে। তো আশা করি আপনারা যারা এত সময় কষ্ট করেছেন, ক্লাসটি শেয়ার করেছেন, আর যারা এখনো শেয়ার করেননি, দাবি থাকবে, চাওয়া থাকবে ক্লাসটি শেয়ার করবেন, নিজে শেখেন, অন্যকে শেখার সুযোগ তৈরি করে দেন। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায় জ্যামিতির দ্বিতীয় পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।